গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম ফ্রান্স কাফকার বিখ্যাত উপন্যাস দ্য মেটামরফোসিসের বাংলা অনুবাদ রূপান্তর। পড়ছি এর তৃতীয় ও শেষ পর্ব। গ্রেগরের সেই গুরুতর ক্ষত 1 মাসেরও বেশি যা তাকে নিদারুণ যন্ত্রণা দিয়ে এসেছে, আপেলটা এখনও তার মাংসে গেঁথে আছে কোনো চাক্ষুষ স্মারক হয়ে, কারণ ওটা সরিয়ে নেওয়ার সাহস কারোরই নেই। এমনকি তার বাবাকেও তারা ভালোমতো বোঝালো যে তারা এখনকার শোচনীয় ও ঘেন্না জাগানো আকৃতি সত্ত্বেও সে এই পরিবারেরই একজন সদস্য, তাই তাকে শত্রু হিসেবে দেখাটা অনুচিত। বরং পারিবারিক দায়িত্ববোধের শর্ত মেনে তাদের উচিত তাদের ঘৃণার ভাবটা হজম করে যাওয়া আর তাকে স্রেফ ধৈর্যের সঙ্গে সহ্য করে যাওয়া। অন্যদিকে এই ঘায়ের ফলে যদিও গ্রেগর সম্ভবত তার চলাফেরার ক্ষমতা চিরদিনের মতো হারিয়ে ফেলেছে, আজকাল এই ঘরের মধ্যে চলতে ফিরতে তার অথর্ব বুড়োদের মতো কষ্টকর লম্বা সময় লেগে যায়। আর দেয়ালো ছাদে আগের মতো বুকে ভর দিয়ে হাঁটার তো কোনো প্রশ্নই আসে না। তবু তার মনে হলো সে তার এই অবস্থার পর্যাপ্ত ক্ষতিপূরণ পেয়ে গেছে। প্রতিদিন সন্ধ্যায় বৈঠকখানার দরজা, যেটার দিকে 1-2 ঘন্টা আগে থেকে সে তাকিয়ে থাকে গভীর মনোযোগে, খুলে দেওয়া হয় যেন সে তার ঘরের অন্ধকারের মধ্যে শুয়ে বৈঠকখানা থেকে তাকে দেখা যায় না, দেখতে পায় পুরো পরিবারটাকে। তারা বসে আছে বাতি জ্বালানো টেবিলটা ঘিরে, আর সে শোনে তাদের কথাবার্তা। সবার সাধারণ সম্মতি নিয়েই যেন অন্য কথায় আগের থেকে সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতি। সত্য যে এসব আলাপ আলোচনা আর আগের দিনের মতো প্রাণবন্ত না। তার মনে আছে সে সব সময় ওগুলোর কল্পনা করত যখন তাকে ক্লান্ত শ্রান্ত হয়ে শুয়ে পড়তে হতো কোনো সস্তা ছোট হোটেল ঘরের স্যাঁতসেঁতে বিছানায়। এখন বেশিরভাগ সময় সবকিছু খুব চুপচাপ। রাতের খাবারের পরই তার বাবা ঘুমিয়ে পড়েন আরামকে দাঁড়ায়। তার মা ও বোন একজন আরেকজনকে সাবধান করে চুপ থাকার জন্যে। তার মা একেবারে বাতের নিচের দিকে ঝুঁকে কোনো একটা সুন্দর অন্তর বা সেলাই করতে থাকেন একটা ফ্যাশন দোকানের জন্য। তার বোন, যে কিনা সেলস গার্লের চাকরি নিয়েছে, নিজের অবস্থার ভবিষ্যৎ উন্নতির আশায় সন্ধ্যা রাত থেকে শিখতে থাকে শর্ট হ্যান্ড আর ফরাসি ভাষা। কখনো কখনো তার বাবা জেগে ওঠেন। তিনি যে এতক্ষণ ঘুমিয়েছিলেন সে ব্যাপারে তার কোনো ধারণাই নেই। ওভাবেই গ্রেগরের মাকে বলেন, আজ আবার তুমি সেই একগাদার সেলাইয়ের কাজ নিয়ে বসেছ, আর সোজা আবার ডুবে যান ঘুমের মধ্যে। তখন 2 মহিলা নিজেদের মধ্যে হাসেন একটুখানি ক্লান্তির হাসি। স্বেচ্ছাচারী একটা একরোখামি নিয়ে গ্রেগরের বাবা এমনকি ঘরেও তার পিয়নের পোশাকটা খুলতে রাজি হন না। তার ড্রেসিং গাউন দেখা যায় অলস ঝুলে পড়ে আছে কাপড় রাখার হুকে। অন্যদিকে তিনি আরামকে দাঁড়ায় ঘুমাচ্ছেন পুরোদস্তুর পোশাক আশাক পরে, যেন বা যে কোনো মুহূর্তেই কাজে বেরিয়ে পড়ার জন্য তৈরি, আর এমনকি ঘরে বসেও অপেক্ষায় আছেন তার বসের হুকুমের। এর ফলে গ্রেগরের মা ও বোনের সব রকম চেষ্টা সত্ত্বেও ইউনিফর্মটা, অবশ্য শুরুতেও যেটা পুরো আনকোরা ছিল না, তার চকচকে ভাব হারাতে শুরু করল। আজকাল গ্রেগর প্রায় পুরো সন্ধ্যা কাটিয়ে দেয় এই ইউনিফর্ম জ্যাকেটের দিকে তাকিয়ে। পুরোটা ভরে আছে দাগে দাগে, আর স্থায়ীভাবে পালিশ করা বোতামগুলো কিছুটা উজ্জ্বল। আর ওটার মধ্যে বুড়ো মানুষটা বসে আছেন খুব অস্বাচ্ছন্দ্য নিয়ে, কিন্তু একই সঙ্গে ঘুমাচ্ছেন শান্তিতে। ঘড়িতে 10টার ঘণ্টা বাজতেই তার মা হালকা 2-একটা কথা বলে জাগিয়ে তোলার চেষ্টা করেন গ্রেগরের বাবাকে। তারপর তাকে বিছানায় যাওয়ার জন্য রাজি করাতে থাকেন, কারণ ওখানে তার একদমই ঠিকমতো ঘুম হচ্ছে না। ঘুমই তার সবচেয়ে বেশি দরকার, যেহেতু ঠিক ভোর 6টায় তাকে কাজে বেরিয়ে পড়তে হবে। কিন্তু সেই একই একরোখামি নিয়ে ব্যাংকের পিয়ন হওয়ার পর থেকেই তার মধ্যে এটা চেপে বসেছে। তিনি সব সময় আরও বেশিক্ষণ আরামকে দাঁড়ায় থাকার জন্য জেদ করে যান, যদিও এর পরেই আবার ঘুমিয়ে পড়েন। এবার তাকে আরামকে দ্বারা ছেড়ে বিছানায় যেতে রাজি করানোর কাজটা হয়ে পড়ে ভয়ঙ্কর কষ্টকর। গ্রেগরের মা ও বোন যতই তাকে ছোটখাটো বকা দিয়ে অনুরোধ করুক না কেন, পুরো 15 মিনিট তিনি ধীরে ধীরে দোলাবেন তার মাথা, বন্ধ করে রাখবেন চোখ দুটো, আর উঠতে রাজি হবেন না। গ্রেগরের মা তার জামার হাতা ধরে টানতে থাকবেন, ফিসফিস করে মিষ্টি কথা বলবেন তার কানে। বোন হোমওয়ার্ক রেখে চলে আসবে মাকে সাহায্য করতে, কিন্তু তারপরও উনি পড়ে থাকবেন অসাড় হয়ে, বরঞ্চ আরও গভীরভাবে ডুবে যাবেন আরামকে দাঁড়ার মধ্যে। যতক্ষণ না 2 মহিলা তার হাতের নিচ দিয়ে তাকে জড়িয়ে ধরছেন, চোখ খুলবেন না তিনি। এরপর দুজনের দিকে পালা করে তাকিয়ে আওড়ে যাবেন রোজকার কথাটা। কি এক জীবনই না কাটাচ্ছি, এই হচ্ছে আমার বুড়ো বয়সের শাস্তি। শেষমেশ 2 মহিলার উপর ভর দিয়ে তিনি উঠে দাঁড়াবেন অনেক কষ্টে।
যেন তিনি নিজেই নিজের দুর্বহ বোঝা। দরজা পর্যন্ত শরীরটা ছেড়ে রাখবেন ও দুজনের উপর। ওখানে পৌঁছে হাত নেড়ে বিদায় দেবেন তাদের, আর এবার আগাবেন নিজে নিজে। তখন গ্রেগরের মা তার সেলাই আর বোন তার কলম ফেলে বাবার পেছনে পেছনে ফের ছুটে যাবেন আরও একটু সাহায্য করার জন্য। এই হাড়ভাঙা খাটুনি আর ক্লান্তিতে ডোবা পরিবারে একদম প্রয়োজনীয়টুকু বাদে কার সময় আছে গ্রেগরকে নিয়ে আর বেশি ভাবার? আস্তে আস্তে কমিয়ে আনা হয়েছে সংসারের খরচ। ঝিটাকে শেষমেশ বিদায় করে দেওয়া হয়েছে। এখন এক বড়সড় হাড় বের করা ঠিকে ঝি, ঘন এক ঝাঁক অগোছালো সাদা চুলে মাথা ভরা। রোজ সকাল ও সন্ধ্যায় আসে ভারী কাজগুলো করে দিতে। বাদবাকি সবকিছু তার মাই করেন সেলাইয়ের কাজের পাশাপাশি। এমনকি বেশ কিছু পারিবারিক অলংকার, যেগুলো আগে নানা পার্টি আর উৎসবে তার মা ও বোন পরত দারুণ আনন্দ নিয়ে, বেচে দেয়া হলো। কত দাম পাওয়া গেছে তা নিয়ে কথাবার্তা শুনে এক সন্ধ্যায় সেটা জানতে পারল গ্রেগর। কিন্তু সবসময় আসল অভিযোগ এটাই যে তারা ফ্ল্যাটটা ছেড়ে যেতে পারছে না। তাদের বর্তমান অবস্থার বিচারে এই ফ্ল্যাট তাদের জন্য বেশি বড় হয়ে যায়, কারণ গ্রেগরকে কি করে সরানো হবে তা মাথায় আসছে না তাদের। তবে গ্রেগর খুব ভালো মতোই দেখতে পাচ্ছে তাদের এই বাড়ি না ছাড়ার পেছনে সেই একমাত্র কারণ না। বাতাস চলার জন্য কিছু ফুটো আছে এমন কোনো উপযুক্ত বাক্সে তো তাকে খুব সহজেই নেওয়া যায়। তাদের আসলে বরং যে জিনিসটা ঠেকিয়ে রাখছে তা হলো তাদের চূড়ান্ত নিরাশার ভাব। এরকম এক অনুভূতি যে দুর্ভাগ্যের শিকার তারা হয়েছেন তার সঙ্গে তাদের সব বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজন কারো দুর্ভাগ্যেরই কোনো তুলনা চলে না। দরিদ্র লোকদের কাছ থেকে পৃথিবী যা কিছু দাবি করে থাকে তার সবই তারা পূরণ করে যাচ্ছেন চরম সীমা অবধি। ব্যাংকের নিচের দিকের অফিসারদের জন্য তার বাবা বয়ে নিয়ে যান সকালের নাস্তা। তার মা নিজেকে উৎসর্গ করছেন অচেনা লোকজনদের জন্য অন্তর্বাস বানানোর কাজে। তার বোন খদ্দেরদের হুকুম তামিল করতে এদিকে সেদিকে ছুটোছুটি করছে কাউন্টারের পেছনে। এর বেশি আর করার শক্তি এই পরিবারের নেই। গ্রেগরের পিঠের ব্যথাটা ফের তাকে পীড়া দিতে শুরু করে, যেন বা তার ঘাটা খুলে যায় আবার যখনই তার মা ও বোন ফিরে আসে বাবাকে বিছানায় পৌঁছে দিয়ে। ওভাবেই ফেলে রাখে তাদের কাজ। চেয়ার দুটো টেনে নেয় কাছাকাছি আর ওখানে বসে থাকে একজন আরেকজনের গালে গাল ঠেকিয়ে। তারপর তার মা গ্রেগরের ঘরের দিকে দেখিয়ে বলেন, গ্রেটি, ওই দরজাটা বন্ধ করে দাও। আর সে ফের ডুবে যায় অন্ধকারে। তখন হয়তো পাশের ঘরে ওই দুই মহিলা তাদের চোখের পানি এক করে দিচ্ছেন, কিংবা শুকিয়ে যাওয়া চোখে হয়তো তাকিয়ে আছেন টেবিলটার দিকে। দিন আর রাতগুলো গ্রেগর পার করে দিতে লাগলো প্রায় পুরো নির্ঘুম অবস্থায়। মাঝে মধ্যে সে ভাবে পরের বার যখন দরজা খোলা হবে তখন সে আবার হাতে তুলে নেবে সংসারের যাবতীয় দায়ভার, ঠিক সেই পুরনো দিনের মতো। আবার একবার এক দীর্ঘ বিরতির পর তার ভাবনার মধ্যে আসে তার অফিসের বস ও প্রধান কেরানি, ভ্রাম্যমান সেলসম্যান ও শিক্ষানবিশরা, অসম্ভব বোকা সেই পিয়ন ছেলেটা, অন্য কোম্পানির 2-3 বন্ধু, মফস্বলের এক হোটেলের এক পরিচারিকা, এক মধুর ক্ষণস্থায়ী স্মৃতি, একটা হ্যাটের দোকানের এক ক্যাশিয়ার মেয়ে যার অনুরাগের জবাব সে দিয়েছিল মন থেকেই, কিন্তু একটু বেশি গা ছাড়া ভাবে। এরা সবাই তার সামনে হাজির হয় অচেনা লোকজন কিংবা এরই মধ্যে ভুলে যাওয়া লোকজনের সঙ্গে মিলে, কিন্তু তাকে ও তার পরিবারকে কোনো সাহায্য করে না। এরা রয়ে যায় ধরা ছোঁয়ার বাইরে। তাই গ্রেগর খুশি হয় যখন অদৃশ্য হয়ে যায় এসব লোকজন। এছাড়া অন্য সময়গুলোতে পরিবারকে নিয়ে চিন্তা করার মতো মানসিক অবস্থা তার মোটেই থাকে না। কত বিশ্রীভাবে তার যত্ন নেওয়া হচ্ছে তা দেখে স্রেফ ক্রোধে ভরে ওঠে তার মন। যদিও তার ক্ষুধা জাগাতে পারে এমন কোনো খাবারের কথা তার মাথায় আসে না, তবুও যে করেই হোক ভাড়ার ঘরে গিয়ে তার জন্য বরাদ্দ করা খাবারটুকু যদি সে ক্ষুধার্ত নাও থাকে তবুও আদায় করে নেওয়ার পরিকল্পনা এঁটে চলে গ্রেগর। আজকাল গ্রেগরের পছন্দ অপছন্দ কোনোরকম বিবেচনা না করেই তার বোন সকালে ও দুপুরে কাজে দৌড়ানোর সময় পা দিয়ে গ্রেগরের ঘরে যে কোনো বাসি পচা খাবার ঢুকিয়ে চলে যায়। তারপর সন্ধ্যাবেলা খাবারটা সে একটু চেখে দেখেছিল নাকি ছোঁইনি, সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য ঘন ঘন এমনটাই ঘটতে লাগলো। সেসব কোনোরকম গ্রাহ্যের মধ্যে না এনে ঝাঁটার এক বাড়ি দিয়ে তার বোন খাবারটা ঠেলে নিয়ে যায়। গ্রেগরের ঘর সাফ করার কাজটা যা এখন সে সবসময় সন্ধ্যাবেলায় করে, এর থেকে তড়িঘড়ি আর করা সম্ভব নয়। দেয়ালের গায়ে ধুলো ময়লার আঁকাবাঁকা দাগ হয়ে আছে, এখানে সেখানে পড়ে আছে ময়লার দলা। এই আচরণের শুরুতে তার বোন যখন ঘরে ঢুকত তখন ঘরের ভেতর গ্রেগর এমন কোনো কোনায় গিয়ে দাঁড়াতো যেখানে নোংরা ময়লা পড়ে আছে বেশি বেশি।
এর মাধ্যমে বোনের প্রতি এক ধরনের তিরস্কার করাটাই ছিল তার উদ্দেশ্য। কিন্তু সে দেখল, যদি সে ওখানে সপ্তাহের পর সপ্তাহ বসে থাকে তবু তার বোনের আচরণে কোনো পরিবর্তন আসবে না। ওসব নোংরা ময়লা সে যেমন দেখতে পাচ্ছে তার বোনও নিশ্চয়ই তেমনই দেখতে পাচ্ছে, কিন্তু মেয়েটা সাফ সাফ মন স্থির করে রেখেছে ওই নোংরা ময়লা ওভাবেই ফেলে রাখার। একই সঙ্গে তার বোন আবার এ ব্যাপারেও একরোখা যে, তা আবার এমন এক অভিমানী ঢঙে যা তার নিজের কাছেই নতুন, আর যা আসলে পুরো পরিবারের উপরই প্রভাব ফেলছে। গ্রেগরের ঘর সাফ করার কাজটা স্রেফ তার একার এখতিয়ারেই থাকবে। একদিন গ্রেগরের মা ঠিক করলেন ঘরটা পুরোদস্তুর সাফ সুতরো করবেন। স্রেফ কয়েক বালতি পানি ঢেলে তিনি ভাবলেন কাজটা করাও হয়ে গেল বটে। তবে স্যাঁতস্যাঁতে ভাবটাতে মহা বিরক্ত হল গ্রেগর। সোফার উপর সে শুয়ে থাকল রাগে মুখ ভার করে আর স্থির হয়ে। কিন্তু উপযুক্ত শিক্ষা পেতে তার মায়ের খুব দেরি হল না। সেই সন্ধ্যায় গ্রেগরের বোনের চোখে পড়ল ঘরের এই পরিবর্তন। সঙ্গে সঙ্গে প্রচণ্ড ক্ষেপে রাগে সে ছুটে গেল বসার ঘরে, আর তার মা দুই হাত উঁচু করে মিনতি করা সত্ত্বেও ফেটে পড়ল ফোঁপানিতে। তখন তার বাবা মা দুজনেই স্বাভাবিক। তার বাবা চমকে উঠে বসেছেন আরাম কেদারাটায়। প্রথমে অসহায় বিস্ময়ে তাকিয়ে থাকলেন তার বোনের দিকে, তারপর তারাও শুরু করলেন উত্তেজিত হওয়া। তার বাবার ডান দিকে দাঁড়ানো মাকে গালমন্দ করতে লাগলেন যে কেন তিনি গ্রেগরের ঘর সাফ করার কাজটা ওর বোনের ওপরেই ছেড়ে দেননি, আর ওদিকে বাঁয়ে দাঁড়ানো বোনটার উদ্দেশ্য চেঁচিয়ে বললেন তাকে আর কখনোই গ্রেগরের ঘর সাফ করতে দেওয়া হবে না। এর মধ্যে গ্রেগরের মা শোবার ঘরের দিকে টেনে নিয়ে যেতে চেষ্টা করছেন তার রাগে প্রায় দিশেহারা বাবাকে। গ্রেগরের বোন ফোঁপাচ্ছে কেঁপে কেঁপে, আর ছোট মুঠো দুটো দিয়ে বাড়ি মারছে টেবিলে। সেই সময় ভীষণ চটে গিয়ে জোর হিসহিস আওয়াজ করে উঠল গ্রেগর, কারণ এদের কারো মাথায় এই দরজা একটু বন্ধ করে দেওয়ার আর এই দৃশ্য, এই হইচই থেকে তাকে রেহাই দেওয়ার কথাটা আসেনি। যদিও তার বোন আগের মতো যত্ন করে গ্রেগরের দেখাশোনা করছে না, তার প্রতিদিনের চাকরি তাকে একেবারে ক্লান্ত করে ফেলেছে। তাই বলে এমনটা তো কথা হয় না যে গ্রেগরের অবহেলা না হওয়ার ভার তার মাকে নিতে হবে। ওনাকে নিজেই সব কাজ করতে হবে, কারণ এখন সেই ঠিকে ঝিটা তো রয়েছে। এই বয়স্কা বিধবা, শরীরের শক্ত হাড় ওঠা কাঠামোটা, যাকে নিশ্চিত দীর্ঘ জীবনের বিশ্রী সব ঝড়ঝাপটা পেরিয়ে আসতে সাহায্য করেছে, গ্রেগরকে দেখে সত্যি কোনো ঘেন্না বোধ করে না। বিশেষ কোনো কৌতূহল ছাড়াই সে একদিন ঘটনাক্রমে তার ঘরের দরজা খুলে ফেলল, আর গ্রেগরকে দেখে, যদিও তাকে কেউ তাড়াচ্ছে না, তবুও পুরোপুরি বিস্মিত হয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে দিল গ্রেগর। হাত দুটো সামনে ভাঁজ করে সে শুধু অবাক হয়ে দাঁড়িয়ে থাকল সেখানেই। তারপর থেকে রোজ সকালে ও সন্ধ্যায় দরজা সামান্য ফাঁক করে গ্রেগরকে এক নজর দেখে নিতে সে ভোলে না কখনোই। প্রথম দিকে সে গ্রেগরকে কাছে ডাকত পর্যন্ত, এমন সব কথা বলে ডাকত যা স্নেহ ভালোবাসার ইঙ্গিত, যেমন এদিকে আসো তো দেখি আমার বুড়ো গুবরে পোকা, কিংবা দেখো এখন আমাদের বুড়ো গুবরেটাকে দেখো। এমনতর সম্ভাষণের গ্রেগর কখনো জবাব দিত না। যেখানে আছে সেখানেই নিথর পড়ে থাকত সে, যেন দরজা আদৌ খোলাই হয়নি। শুধু যদি ঠিকে ঝিটাকে যখন মন চাচ্ছে তখনই তাকে এরকম অর্থহীন জ্বালাতন করতে দেওয়ার বদলে তার ঘরটা রোজ ঝাড়মোছ করার আদেশ দেওয়া হতো। একদিন খুব ভোরে জোর বৃষ্টির ঝাপটা এসে পড়ছিল জানলার শাসিতে। খুব সম্ভব বসন্ত যে আসছে তারই ইঙ্গিত। যখন ঠিকে ঝি আবার তার সেই গদবাথা কথাগুলো আওড়াতে শুরু করেছে, গ্রেগর এত বেশি ক্ষেপে উঠল যে সে ছুটে গেল তার দিকে, যেন তাকে আক্রমণ করতে চায়। তবে তার গতি ছিল ধীর আর খুব নিস্তেজ। কিন্তু ভয় পাওয়ার বদলে বরং ঠিকে ঝি দরজার পাশে পড়ে থাকা চেয়ারটা তুলে ধরল অনেক উঁচুতে, আর মুখ হাঁ করে যখন সে ওখানে দাঁড়িয়ে রইল, তখন এটা স্পষ্ট হয়ে উঠল ওর মুখ বন্ধ করার কোনো ইচ্ছে তার ততক্ষণ পর্যন্ত নেই, যতক্ষণ না হাতের চেয়ারটা ভেঙে চুরে পড়ছে গ্রেগরের পিঠে। তাহলে আর তো কাছে আসছিস না নাকি? গ্রেগর উল্টো ঘুরতে সে জিজ্ঞাসা করল, তারপর চেয়ারটা আস্তে ফের নামিয়ে রাখল কোনায়। আজকাল বাস্তবে গ্রেগর প্রায় কিছুই খায় না। শুধু যখন তার জন্য রাখা খাবারের পাশ দিয়ে ধরা যাক সে হেঁটে যাচ্ছে, তখন হয়তো স্রেফ মজা করতেই একটা কামড় বসায় ওতে। ঘন্টার পর ঘন্টা মুখেই রেখে দেয় ওটা, আর বেশিরভাগ সময় থু করে ফেলে দেয় আবার। প্রথম দিকে সে ভাবত তার ঘরের অবস্থা দেখে মন খারাপ থাকার কারণেই বুঝি সে খেতে পারছে না, কিন্তু আসলে এর পেছনে ঘরটার ইদানিংকার পরিবর্তনগুলোই দায়ী। যদিও ওসবের সঙ্গে খুব দ্রুতই নিজেকে খাপ খাইয়ে নিয়েছে সে। আজকাল পরিবারের সবার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এমন সব মালপত্র এ ঘরে রাখা যেগুলো অন্য কোথাও রাখার জায়গা মিলছে না।
আর এই ধরনের মালপত্রের কমতিও নেই কোনো, কারণ ফ্ল্যাটের একটা ঘর ভাড়া দেওয়া হয়েছে 3 ভদ্রলোকের কাছে। এই গম্ভীর 3 ভদ্রলোক 3 জনেরই দাড়ি আছে। গ্রেগর একদিন দেখেছে দরজার ফাঁক দিয়ে। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুব খুঁতখুঁতে, আর তা যে শুধু তাদের নিজেদের ঘরের বেলায় তাই না, সেই সঙ্গে যেহেতু এখন তারা এখানে এ বাড়িরই সদস্যের মতো আছেন, পুরো বাড়িরই, বিশেষ করে রান্নাঘরের সামান্য কোনো ফেলে দেওয়া বাতিল জিনিসই আর তার নোংরা হলে তো কথাই নেই, তারা বরদাস্ত করতে পারেন না। তাদের নিজেদের সংসারের অধিকাংশ জিনিসই তারা সঙ্গে করে নিয়ে এসেছেন, ফলে অসংখ্য জিনিস বাড়তি হয়ে গেছে। সেগুলো বিক্রি করার মতো না বটে, তবু ফেলেও তো দেওয়া যায় না। এ ধরনের সমস্ত জিনিসই ঠাঁই পেল গ্রেগরের ঘরে, আর ওভাবেই রান্নাঘর থেকে ছাইয়ের বালতি আর আবর্জনা ফেলার টুকরিটাও। এখন কাজে লাগছে না এমন যে কোনো কিছুই ঠিকে ঝিটা যে সবসময় আছে প্রচণ্ড তাড়ার মধ্যে ছুঁড়ে দেয় গ্রেগরের ঘরে। ভাগ্য ভালোই বলতে হয় যে তাকে সাধারণত শুধু ছুঁড়ে দেওয়া ওই জিনিস আর ওটা ধরে রাখা ঝিয়ের হাত ছাড়া অন্য কিছু দেখতে হয় না। হতে পারে সময় সুযোগ মতো মালপত্রগুলো আবার সরিয়ে নেওয়ার, কিংবা সবগুলো একসঙ্গে ধরে বাইরে ফেলে দেওয়ার ইচ্ছে ঠিকে ঝিটার আছে, কিন্তু বাস্তবে ওগুলো ঠিক যেখানে শুরুতে রাখা হয় সেখানেই পড়ে থাকে। এর একমাত্র ব্যতিক্রম ঘটে তখন যখন গ্রেগর আবর্জনার স্তূপের মধ্য দিয়ে ঠেলে ঠেলে চলে আর ওগুলো নড়ে চড়ে যায়। প্রথম দিকে প্রয়োজনের তাগিদেই এমনটা করত গ্রেগর, কারণ চলাফেরার জন্য আর কোনো খোলা জায়গায় রইল না তার। কিন্তু পরে সে তা করতে লাগলো নিয়মিত বেড়ে চলা আনন্দের সঙ্গে। যদি এই অভিযানগুলোর পর তাকে নিশ্চল শুয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, ক্লান্তিতে মৃতপ্রায় আর শোচনীয় অবস্থায়। যেহেতু এই ভাড়াটেরা প্রায়ই তাদের রাতের খাওয়াটাও বাড়িতে সারেন, সবাই ব্যবহার করে যে বসার ঘরটা সেখানেই, তাই সেই সন্ধ্যাগুলোতে বন্ধ রাখা হয় বসার ঘরের দিকের দরজা। তবে দরজা বন্ধ আছে বলে কোনো কষ্ট বোধ করে না গ্রেগর। সত্যি বলতে এরই মধ্যে অসংখ্যবার এমন হয়েছে যে ওটা সন্ধ্যায় খুলে দেওয়া হয়েছে, কিন্তু তাতে গ্রেগরের কিছুই যায় আসেনি। বরং সে পরিবারের সবার চোখের আড়ালে শুয়ে থেকেছে তার ঘরের সবচেয়ে অন্ধকার কোনো কোণায়। কিন্তু একদিন তাদের ঠিকে ঝি বসার ঘরের দিকের দরজা সামান্য খোলা রেখে চলে গেল। আর এমনকি ভাড়াটেরা সন্ধ্যাবেলায় যখন ওই ঘরে গিয়ে বসলেন, বাতি জ্বালালেন, তখন খোলাই রয়ে গেল দরজাটা। তারা বসলেন টেবিলের মাথার দিকে, যেখানে আগে গ্রেগরের বাবা মা ও গ্রেগর বসত। তারপর ন্যাপকিনের ভাঁজ খুলে হাতে তুলে নিলেন ছুরি ও কাঁটা চামচ। একটু পরেই তার মা দরজার মুখে হাজির হলেন একটা মাংসের বাটি নিয়ে। ঠিক পেছনেই তার বোন, হাতে ধরা একটা উঁচু করে বোঝায় আলুর বাটি। খাবার থেকে উঠছে ঘন ধোঁয়া। ভাড়াটেরা সামনে রাখা বাটির উপরে ঝুঁকলেন, যেন খাওয়া শুরু করার আগে ওগুলো তারা পরীক্ষা করে নিতে চাচ্ছেন। আর সত্যিই মাঝখানে বসা লোকটা, যাকে দেখতে অন্য দুজনের বস বলে মনে হয়, বাটিতে রাখা অবস্থায় এক টুকরো মাংস কাটলেন। স্পষ্টতই তিনি দেখে নিতে চাচ্ছেন ওটা যথেষ্ট নরম হয়েছে নাকি আসলে রান্নাঘরে ফেরত পাঠানো উচিত। তিনি সন্তুষ্ট হলেন, আর মা ও বোন দুজনেই, যারা শঙ্কাকুল হয়ে লক্ষ্য করছিল, আবার সহজ শ্বাস ফেলে হাসতে লাগল। গ্রেগরের পরিবারের লোকজন আজকাল রান্নাঘরে সারে তাদের খাওয়া দাওয়া। তারপরও রান্নাঘরে যাওয়ার আগে গ্রেগরের বাবা একটু বসার ঘরে এলেন আর টুপিটা হাতে নিয়ে মাথা নিচু করে লম্বা সালাম জানিয়ে টেবিলের চারপাশে ঘুরলেন একবার। ভাড়াটেরা 3 জনই একসঙ্গে উঠে দাঁড়ালেন। দেখতে মনে হলো তারা একটা মাত্র মানুষ, আর তাদের দাড়ির আড়ালে বিড়বিড় করে বললেন কিছু একটা। ফের যখন আর অন্য কেউ নেই, তারা খাওয়া শুরু করলেন একদম চুপচাপ। গ্রেগরের কাছে অদ্ভুত বলে মনে হলো যে খাওয়ার নানা রকম শব্দের মধ্যে বিরামহীনভাবে তার কানে আসছে দাঁত দিয়ে চিবানোর শব্দটা, যেন তারা গ্রেগরকে দেখাতে চাচ্ছেন যে খাওয়ার জন্য দাঁত লাগে, আর সবচেয়ে সুন্দর চোয়ালও যদি দাঁতহীন হয় তাহলে কোনো কাজে আসে না। অনেক খিদে আছে আমার, দুঃখ করে নিজেকে বলল গ্রেগর, কিন্তু ওইসব খাওয়ার জন্য নয়। এই ভাড়াটেগুলো কিরকম গিলে চলেছে, আর আমি কিনা শুকিয়ে মরছি। সেদিন সন্ধ্যায় এত দিনে একবার কখনো বেহালা শুনেছি কিনা মনে করতে পারল না গ্রেগর। রান্নাঘরের দিক থেকে ভেসে এলো বেহালার সুর। এরই মধ্যে ভাড়াটেদের খাওয়া শেষ হয়েছে। মাঝখানের জন একটা খবরের কাগজ বের করেছেন, আর অন্য দুজনকে দিয়েছেন তারা একটা করে পাতা। আর এবার তারা চেয়ারে হেলান দিয়ে পড়ছেন আর ধূমপান করে যাচ্ছেন। এবার বেহালা যখন বাজানো শুরু হলো, তারা কান খাড়া করলেন, উঠে দাঁড়ালেন, পা টিপে টিপে গেলেন হলঘরের দরজাটার ওখানটায়। ওখানে দাঁড়িয়ে থাকলেন একজোট হয়ে। রান্নাঘর থেকে নিশ্চয়ই তাদের আওয়াজ টের পাওয়া গেছে, কারণ গ্রেগরের বাবা ডেকে উঠলেন, আপনারা কি বেহালাতে বিরক্ত হচ্ছেন জনাব? চাইলে এক্ষুনি থামিয়ে দেব। বরং উল্টোটাই,
মাঝখানের ভাড়াটে জবাব দিলেন, আপনার মেয়ে কি এখানে বসার ঘরে এসে বাঁচাতে পারে না? এখানে তো কত খোলামেলা আর আরাম আছে। ও, সে তো খুশির কথা, চিৎকার করে বললেন তার বাবা, যেন তিনিই বেহালাবাদক। ভাড়াটেরা বসার ঘরে ফিরে গিয়ে অপেক্ষা করতে লাগলেন। তাদের পেছন পেছন এসে ঢুকলেন গ্রেগরের বাবা, হাতে মিউজিক স্ট্যান্ড, তার মা হাতে স্বরলিপির খাতা, আর তার বোন সঙ্গে বেহালা। বাজানোর জন্য চুপচাপ সবকিছু সাজিয়ে নিল তার বোন। তার বাবা মা, যারা আগে কখনো ঘর ভাড়া দেননি বলে ভাড়াটেদের সঙ্গে অতিরিক্ত বিনয়ী ব্যবহার করছেন, এমনকি নিজেদের চেয়ারে বসারও সাহস করে উঠতে পারছেন না। দরজার গায়ে হেলান দিয়ে আছেন তার বাবা, পরনে বোতামাটা ইউনিফর্মের জ্যাকেট, তার ডান হাত 2 বোতামের মধ্য দিয়ে ঢোকানো। তার মাকে, যাক, একজন ভদ্রলোক একটা চেয়ার এগিয়ে দিলেন, আর যেখানে তিনি চেয়ারটা রাখলেন তার মা বসে পড়লেন ঠিক সেখানেই, একটা কোণার মধ্যে ঠেসে। বাজাতে শুরু করল গ্রেগরের বোন। তার বাবা ও মা বোনের 2 পাশ থেকে মন দিয়ে লক্ষ্য করছেন তাদের মেয়ের হাতের নড়াচড়া। গ্রেগর বাজনার সুরে আকৃষ্ট হয়ে সাহস করে খানিকটা সামনে এগিয়ে এলো। এরই মধ্যে তার মাথাটা ঢুকে পড়েছে বসার ঘরে। আজকাল যে অন্যের প্রতি তার বিবেচনা বোধ অনেক কমে এসেছে, সেটা তাকে খুব একটা বিচলিত করে না, যদিও আগে নিজের এই বিবেচনা বোধ নিয়ে গর্ব হতো তার। এখন তো তার আগের চেয়েও বেশি লুকিয়ে থাকা উচিত, কারণ তার ঘরে পুরো হয়ে থাকা ওইসব ধুলো ময়লায়, যা কিনা সামান্য নড়াচড়ায় উড়াউড়ি শুরু করে দেয়, সে নিজেও পুরো মুড়ে আছে নোংরা হয়ে। তার পিঠ ও শরীরের 2 পাশে সে আজকাল বয়ে নিয়ে চলে সুতো নেতা, চুল আর খাবারের উচ্ছিষ্ট। সব কিছুতে তার উদাসীনতা এতই বেড়ে গেছে যে চিত হয়ে শরীরটা ঘষে খানিকটা সাফসুত্র হতে আর ইচ্ছে হয় না তার, যেমনটা একসময় সে দিনে বহুবার করত। নিজের এই হাল সত্ত্বেও ধীরে বসার ঘরের টকমকে মেঝের দিকে একটু এগিয়ে যেতে কোনোরকম লজ্জাবোধ করল না সে। নিশ্চিত কেউই তাকে খেয়াল করল না। পরিবারের সবাই পুরো বুঁদ হয়ে আছে বেহালা সুরে। তবে ভাড়াটে 3 জন প্রথমে, যারা পকেটের মধ্যে 2 হাত ঢুকিয়ে তার বোনের মিউজিক স্ট্যান্ডের পেছনে জড়ো হয়েছিলেন, এতই কাছে চলে এসেছিলেন যে স্বরলিপিগুলো পর্যন্ত পড়তে পারছিলেন। আর নিশ্চিত তার বোন বিরক্ত হচ্ছিল এতে। একটু পরে তারা চলে গেলেন জানলার কাছে, মাথা নিচু করে নিজেদের মধ্যে বিড়বিড় করে কিছু বলতে লাগলেন, আর ওখানেই দাঁড়িয়ে থাকলেন। ওদিকে গ্রেগরের বাবা তখন চিন্তিত মুখে দেখতে লাগলেন তাদের। এটা এখন খুবই পরিষ্কার যে চমৎকার কিংবা উপভোগ্য কোনো বেহালা শোনার আশাটা তাদের পূরণ হয়নি। এটা বাজাতে তাদের যথেষ্টই শোনা হয়ে গেছে। এখন তারা স্রেফ ভদ্রতার খাতিরেই সহ্য করে যাচ্ছেন শান্তি নষ্ট করা এই অত্যাচার। বিশেষ করে যেভাবে তারা নাক ও মুখ দিয়ে ছাদের দিকে সিগারেটের ধোঁয়া ছুড়ে দিচ্ছেন, তা চরম বিরক্তিরই ইঙ্গিত। কিন্তু তারপরও কত সুন্দরভাবে বাজিয়ে চলেছে তার বোন। তার মুখটা একদিকে হেলানো, আর সন্ধানীয় বিষণ্ণ এক দৃষ্টি নিয়ে তার চোখ দুটো অনুসরণ করে যাচ্ছে স্বরলিপি। হামা দিয়ে আরেকটু সামনে এগুলো গ্রেগর। মাথাটা সে মেঝের সঙ্গে চেপে রেখেছে, যাতে বোনের সঙ্গে তার চোখাচোখি সম্ভব হয়। সঙ্গীত যদি তার মনকে এভাবে নাড়া দেয়, তাহলে কি করে হয় যে সে একটা পশু? তার মনে হলো সেই অজানা খাদ্য, যা সে এতদিন ধরে খুঁজে আসছিল, সেটার দিকে যাওয়ার পথ বুঝি আজ খুলে গেছে। গ্রেগর পণ করল তার বোনের কাছে সে পৌঁছাবেই, তার স্কার্ট ধরে টান দেবে, আর অমনি করেই তাকে বুঝিয়ে দেবে তার উচিত বেহালাটা সঙ্গে নিয়ে গ্রেগরের ঘরে চলে আসা। কারণ এখানে উপস্থিত কেউই তার বেহালা শোনার যোগ্য নয়, যতখানি যোগ্য সে। তারপর গ্রেগর তাকে আর কখনোই ঘরটা থেকে বেরোতে দেবে না, অন্তত যতদিন সে বেঁচে আছে ততদিন তো নয়। হ্যাঁ, এই প্রথমবারের মতো শরীরের ভয়ঙ্কর আকৃতিটা তার কোনো কাজে আসবে। তার ঘরের সবগুলো দরজায় একযোগে সে দাঁড়িয়ে যাবে, হিস হিস শব্দ তুলবে আর থুতু ছিটাবে সব অনধিকার প্রবেশকারীদের দিকে। তবে বোনকে তার সঙ্গে থাকার ব্যাপারে কোনো জোর খাটানো উচিত হবে না। থাকলে সে তার নিজের ইচ্ছেতেই থাকবে। সোফাতে সে বসবে গ্রেগরের পাশে, তার মুখের কাছে ঝুঁকে নামিয়ে আনবে কান। তারপর গ্রেগর তাকে জানাবে গোপন কথাটা। তাকে সঙ্গীত বিদ্যালয়ে পাঠানোর ব্যাপারে সে জোর সংকল্প করেছে। শুধু এই দুর্ভাগ্যটা যদি মাঝপথে এসে বাধা না দিত, তাহলে কবেই গত ক্রিসমাসে, নিশ্চয়ই ক্রিসমাস এতদিনে পার হয়ে গেছে নাকি, সে সবার উদ্দেশ্যে ঘোষণা করত এটা, কারো আপত্তিতে কোনো রকম ভ্রুক্ষেপ না করেই। এই কথা শুনে তার বোন এতই অভিভূত হয়ে পড়বে যে সে ভেঙে পড়বে কান্নায়। তখন গ্রেগর শরীরটা বোনের কাঁধ পর্যন্ত তুলবে, চুমু খাবে তার গলায়, যা এখন সে বাইরে কাজ করে বলেই আর কোনো ফিতা বা কলার দিয়ে ঢাকা থাকে না। শামসা সাহেব, মাঝখানের ভাড়াটে চেঁচিয়ে উঠলেন গ্রেগরের বাবার উদ্দেশ্যে, এবং আর কোনো শব্দ খরচ না করে তর্জনী তুলে দেখালেন
ধীরে এগিয়ে আসতে থাকা গ্রেগরকে। বেহালা থেমে গেল। মাঝখানের ভাড়াটে প্রথমে তার মাথা ঝাঁকিয়ে মুচকি হাসলেন বন্ধুদের উদ্দেশ্যে, আর তারপর আবার তাকালেন গ্রেগরের দিকে। গ্রেগরকে তাড়িয়ে বের করার বদলে বরং ভাড়াটেদের শান্ত করাই বেশি জরুরি মনে হলো তার বাবার কাছে। যদি ওদের মোটেই বিক্ষুব্ধ দেখাচ্ছে না, বরং মনে হচ্ছে বেহালা বাদনের চাইতে তারা গ্রেগরকে উপভোগ করছেন বেশি। গ্রেগরের বাবা জলদি তাদের কাছে এগিয়ে গেলেন, সামনে 2 হাত বাড়িয়ে চেষ্টা করলেন তাদের ঘরে যেতে রাজি করানোর, আর একই সঙ্গে নিজের শরীর দিয়ে গ্রেগরকে তাদের দৃষ্টির আড়াল করে রাখার। এবার তারা সত্যি একটু রেগে উঠলেন, তবে এটা স্পষ্ট না যে তাদের এই রাগের পেছনে গ্রেগরের বাবার আচরণটা দায়ী, নাকি এ মুহূর্তে তাদের মনে জাগতে থাকা এই উপলব্ধি যে গ্রেগরের মতো অমন এক পাশের ঘরের পড়শি আছে তাদের, আর তারা কিনা একদিন জানতেনই না। গ্রেগরের বাবার কাছে তারা ব্যাখ্যা দাবি করলেন, তার মতো করে হাত দুটো উপরে তুলে তুলে অস্বস্তি নিয়ে নিজেদের দাড়ি টানতে লাগলেন, আর নিতান্ত অনিচ্ছার সঙ্গে নিজেদের ঘরের দিকে হাঁটা ধরলেন। এতক্ষণে গ্রেগরের বোন জেগে উঠেছে তার আনমনা ভাবটা থেকে। তার বেহালা বাদন অমন দৃঢ়ভাবে বাধা পাওয়ার পর যে ভাবটা ঘিরে ধরেছিল তাকে, বেহালা ও ছড়িটা এক মুহূর্ত নিজের ঝুলন্ত হাতে আলগা করে ধরে আর স্বরলিপির দিকে একটু তাকিয়ে যেন সে বাজাচ্ছে এখনো, হঠাৎ সে উঠে পড়ল। বেহালাটা রাখল তার মায়ের কোলে। তিনি এখনো বসে আছেন চেয়ারে, হাঁপ উঠেছে বলে খুব কষ্ট করে শ্বাস নিতে চেষ্টা করছেন, আর এক দৌড়ে গিয়ে ঢুকল ভাড়াটেদের ঘরে। গ্রেগরের বাবার তাড়া খেয়ে ভাড়াটেরা এখন যেটার দিকে আরও তাড়াতাড়ি এগিয়ে চলেছেন। দেখা গেল তার বোনের পাকা হাতের ছোঁয়ায় তাদের লেপ আর বালিশগুলো শূন্যে উঠে গিয়ে ফের সুন্দর সাজিয়ে পড়ল জায়গা মতো। ভাড়াটেরা তাদের ঘরে পৌঁছাতেও পারেননি, এর আগেই তার বোন বিছানা গোছানো সেরে বেরিয়ে এলো চুপচাপ। তার বাবাকে দেখে মনে হচ্ছে নিজের একগুঁয়েমিতে তিনি এতখানি আচ্ছন্ন যে ভাড়াটিয়াদের প্রাপ্য সামান্য সম্মানটুকু দেখাতেও তিনি পুরোপুরি ভুলে গেছেন। তাদের তিনি ঠেলছেন তো ঠেলছেনই, যতক্ষণ না শোবার ঘরের দরজায় পৌঁছে মাঝখানের ভাড়াটে প্রচণ্ড জোরে এক পা মেঝেতে ঠুকে তাকে থামালেন। এই আমি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলাম যে, তিনি বললেন হাত উঁচুতে তুলে, আর গ্রেগরের মা ও বোনকেও যেন দেখতে পান সেজন্য চোখটা চারপাশে ঘুরিয়ে। এ বাড়ি আর এই পরিবারের বিদ্যমান জঘন্য অবস্থার পরিপ্রেক্ষিতে এ পর্যায়ে তিনি উত্তেজিতভাবে থুতু ফেললেন মেঝের উপর। এখনই আমি ঘর ছাড়ার নোটিশ দিচ্ছি। খুব স্বাভাবিক, এই যে কদিন এখানে থাকলাম তার জন্য একটা পয়সাও আমি দেব না, বরং উল্টো আপনাদের বিরুদ্ধে কোনো ক্ষতিপূরণের অভিযোগ আনব কিনা তা আমি ভেবে দেখব। যা প্রমাণ করা নিশ্চিত থাকতে পারেন একদমই কোনো কঠিন কাজ হবে না। তিনি থামলেন, সোজা সামনের দিকে তাকালেন, যেন কোনো একটা কিছুর আশা করছেন। আর সত্যিই তার 2 বন্ধু চটপট এই কথা সুরে তাল মেলালেন। আমরা ওই এক্ষুনি আমাদের নোটিশও দিয়ে দিলাম। এরপরই তিনি দরজার হাতলটা ধরে দড়াম করে দরজা বন্ধ করে দিলেন। গ্রেগরের বাবা টলমল পায়ে হাত দিয়ে হাতড়াতে তার আরাম কেদারার কাছে গেলেন আর ভেঙে পড়লেন ওটার উপর। দেখে লাগছে তিনি যেন তার রোজকার সন্ধ্যার ঘুমে গা এলিয়ে দিয়েছেন, কিন্তু তার মাথার ভয়ঙ্কর দুলুনি দেখে যেন তা পুরোপুরি তার নিয়ন্ত্রণের বাইরে। বোঝা যাচ্ছে তিনি জেগে রয়েছেন। এতক্ষণ ধরে গ্রেগর ঠিক সে জায়গাতেই নিথর পড়ে আছে যেখানে তাকে প্রথম দেখেছিলেন ভাড়াটেরা। তার পরিকল্পনা ব্যর্থ হয়, দুঃখ আর সম্ভবত দীর্ঘদিন উপোস থাকার ফলে দুর্বলতা দুয়ে মিলে তার পক্ষে নড়াচড়া করাটা অসম্ভব হয়ে উঠেছে। সে এখন মোটামুটি নিশ্চিত এত আতঙ্কের মধ্যে আছে যে এই এক্ষুনি সবকিছু দল বেঁধে ভেঙে চড়ে পড়বে তার মাথার উপর, আর সেটারই অপেক্ষা করতে লাগল সে। এমনকি বেহালাটা যখন তার মায়ের কাঁপতে থাকা আঙুল থেকে পিছলে কোল থেকে মেঝেতে গিয়ে পড়ল, তখনও একটু নড়ে উঠল না গ্রেগর। প্রিয় বাবা মা, বলল তার বোন, হাতটা টেবিলের উপর চাপড়ালো তার কথার ভূমিকা হিসেবে। এভাবে চলতে দেওয়া যায় না। মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন না, কিন্তু আমি পারছি। এই দৈত্যের সামনে আমার ভাইয়ের নাম উচ্চারণ করতে আমার মুখে বাধে, তাই আমি শুধু এটুকু বলতে চাই, এর হাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা আমাদের করতেই হবে। এর দেখভাল মানুষের পক্ষে যেটুকু করা সম্ভব তা আমরা করেছি, একে সহ্য করে গেছি। আমি বিশ্বাস করি না আপনাদেরকে কেউ এ ব্যাপারে সামান্য কটু কথাও শোনাতে পারবে। ওর কথা 10 গুণ সত্য, আপন মনে বললেন গ্রেগরের বাবা। তার মা, যিনি এখনো শ্বাস নেওয়ার জন্য হাঁপাচ্ছেন, চোখে এক উদ্ভ্রান্ত দৃষ্টি নিয়ে একটা ফাঁপা শব্দ করে মুখে হাত চেপে কাশতে শুরু করলেন। গ্রেগরের বোন মায়ের কাছে ছুটে গিয়ে তার কপালে একটা হাত রাখল। মনে হচ্ছে তার বোনের কথাগুলো শুনে গ্রেগরের বাবার চিন্তা ভাবনা আগের থেকে পরিষ্কার হয়ে এসেছে।
পিঠ সোজা করে বসে তিনি তার ইউনিফর্মের টুপিটা নিয়ে খেলা করছেন। ভাড়াটেরা খেয়ে ওঠার পর থেকে এখনও টেবিলের উপর পড়ে থাকা প্লেটগুলোর ফাঁকে আর থেকে থেকে তাকাচ্ছেন গ্রেগরের নিশ্চল মূর্তিটার দিকে। আমাদের অবশ্যই একে বিদায় করার চেষ্টা করতে হবে, বলল তার বোন, এবার শুধু তার বাবাকে লক্ষ্য করে, যেহেতু তার মা কাশির চোটে শুনতে পাচ্ছেন না একটা কথাও। আপনারা দুজনেই এর কারণে মারা পড়বেন, আমি সেটার আভাস দেখতে পাচ্ছি। আমাদের মতো যারা এত পরিশ্রম করে, কিভাবে তাদের পক্ষে সম্ভব ঘরেও এমন স্থায়ী অত্যাচার সহ্য করে যাওয়া? আমি অন্তত আর পারছি না। এই কথা বলে তার বোন এমন প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ল যে তার চোখের পানি গড়িয়ে পড়ল তার মায়ের মুখের উপরেও। যন্ত্রের মতো সে হাত দিয়ে মুছে দিল তা। কিন্তু মা, দরদ আর স্বচ্ছ বোধ শক্তি নিয়ে বললেন তার বাবা, আমরা কি করতে পারি বলো? গ্রেগরের বোন শুধু কাঁধ ঝাঁকালো। তার আগের আত্মবিশ্বাসের উল্টো এমনই এক অসহায়ত্বের প্রকাশ যেটা তার উপর চেপে বসেছে কান্নার ওই দমকের সময়। যদিও বুঝতে পারত যে আমরা কি বলছি, অর্ধেকটা প্রশ্নের মতো করে বললেন তার বাবা। কিন্তু সেটা কতখানি অসম্ভব এক ব্যাপার তা দেখাতে গ্রেগরের বোন তখনও ফোঁপাচ্ছে, প্রবলভাবে তার হাত নাড়তে লাগল। আহ, যদিও বুঝত যে আমরা কি বলছি। আবার বললেন বুড়ো লোকটা, আর দু চোখ বন্ধ করে তার বোনের বিশ্বাসকেই মেনে নিলেন যে তা ঘটা অসম্ভব। তাহলে মনে হয় ওর সঙ্গে কোনো একটা দফা রফায় আসতে পারতাম আমরা, কিন্তু যেমন দেখছি ওকে যেতেই হবে, চিৎকার করল তার বোন। এটাই একমাত্র সমাধান বাবা। আমাদের শুধু এই ধারণাটা মুছে ফেলার চেষ্টা করতে হবে যে ও গ্রেগর। ওটাই আমাদের সত্যিকারের সর্বনাশ। এই যে আমরা এতদিন ধরে ওকে গ্রেগর বলে বিশ্বাস করে এসেছি, কিন্তু ও কি করে গ্রেগর হয়? যদি ও গ্রেগরি হতো তাহলে অনেক আগেই বুঝতো যে মানুষের পক্ষে ওরকম একটা জন্তুর সঙ্গে একসঙ্গে বাস করা অসম্ভব, আর ও তার নিজের ইচ্ছেতেই বিদায় হতো। তখন আর আমাদের কোনো ভাই থাকতো না, কিন্তু আমরা তো তার স্মৃতি সম্মানের সঙ্গে মনে রেখে স্বাভাবিক জীবন কাটাতে পারতাম। কিন্তু কি ঘটছে? এই জানোয়ারটা আমাদের হয়রান করে মারছে, আমাদের ভাড়াটেদের তাড়িয়ে দিচ্ছে, পরিষ্কার চাচ্ছে পুরো ফ্ল্যাট দখল করে নিয়ে আমাদের পথে বসাতে। দেখুন বাবা। হঠাৎ সে তীক্ষ্ণ চিৎকার দিয়ে উঠল। আবার শুরু করেছে ও। আর ভয়ে দিশেহারা হয়ে, কেন তা গ্রেগরের কাছে মোটেই বোধগম্য নয়। সে তার মায়ের পাশ থেকে উঠে গেল, চেয়ারের পেছনটা ধরে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে লাগল, যেন গ্রেগরের কাছে থাকার চেয়ে বরং মাকে ফেলে দিতেও সে রাজি। তারপর ছুটে গেল তার বাবার পেছনে, যিনি নিজেও তার মেয়ের আচরণে খুব ভয় পেয়ে উঠে দাঁড়িয়েছেন, আর মেয়েকে বাঁচানোর জন্যই যেন ওর সামনে নিজের দুই হাত অর্ধেক তুলে ধরেছেন। কিন্তু গ্রেগরের সামান্য ইচ্ছাও নেই কাউকে ভয় দেখানোর। তার বোনকে তো নয়। ঘরে ফিরে যাওয়ার জন্য সে ঘুরাতে শুরু করল তার শরীর। মানতেই হবে, দেখার মতো এক দৃশ্য হলো তা। কারণ শারীরিক দুর্বলতার জন্য এই কষ্টকর কাজে তাকে তার মাথারও সাহায্য নিতে হচ্ছে, বারবার মাথা উপরে তুলে আর মেঝের সঙ্গে বাড়ি মেরে মেরে। সে থামল, তাকালো চারপাশে। তার সদিচ্ছাটা মনে হয় সবাই বুঝতে পারল। তাদের আতঙ্ক কেটে গেল একটু পরেই। এখন তারা সবাই নিঃশব্দ বিষণ্ণ চোখে তাকে দেখছে। দুই পা একসঙ্গে চেপে রেখে সামনে ছড়িয়ে দিয়ে তার মা শুয়ে আছেন চেয়ারটায়। ক্লান্তিতে প্রায় বুঝে আসছে তার চোখ দুটো। তার বাবা ও বোন বসে আছে পাশাপাশি, বোনটা হাত দিয়ে জড়িয়ে রেখেছে বাবার গলা। মনে হচ্ছে এখন আমার ঘুরতে কোনো অসুবিধা নেই, ভাবল গ্রেগর, আর ফের শুরু করল তার চেষ্টা। কষ্টের চোটে এক ধরনের ফোঁস-ফোঁস শব্দ বেরোচ্ছে তার মুখ থেকে। ওটা সে চেপে রাখতে পারছে না, আর একটু পরপর জিরিয়ে নিতে বাধ্য হচ্ছে সে। এমন না যে কেউ তাকে হয়রান করছে কোনোভাবে, পুরোপুরি তার নিজের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে সব। ঘোরা শেষ হওয়া মাত্র একটু দেরি না করে সে তার যাত্রা শুরু করল একটা সরল রেখায়। তারও তার ঘরের মাঝখানের দূরত্বটা দেখে সে খুব অবাক হল। তার মাথায় আসছে না যে কিছুক্ষণ আগে এই দুর্বল শরীর নিয়ে সে কিভাবে এতটা পথ পেরিয়েছিল। একদম টেরই পায়নি সে। স্রেফ জোরে বুকে ভর দিয়ে হেঁটে যাওয়া নিয়ে সে এতটাই মগ্ন যে তার খেয়ালই হল না কেউ বা কোনো কিছুই তার দিকে যাওয়াতে বাধা দিচ্ছে না, না একটা কোনো কথা, না তার পরিবারের কোনো মুখ থেকে কোনো বিস্ময়ধ্বনি। কেবল ঘরের দরজার কাছে পৌঁছে যাওয়ার পরই সে ঘোরালো তার মাথা। অবশ্য পুরোটা না, কারণ সে টের পেল তার ঘাড়টা শক্ত হয়ে গেছে। কিন্তু যতটা ঘোরালো তাই এটুকু দেখার জন্য যথেষ্ট যে তার পেছনের সবকিছু, শুধু তার বোনটা উঠে দাঁড়ানো ছাড়া, আগের মতোই আছে। শেষ দেখল সে তার মাকে। এরই মধ্যে তিনি গভীর ঘুমে।
গ্রেগর তার ঘরের পুরো ঢুকতেও পারেনি। প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে বন্ধ করে দেওয়া হলো দরজাটা। খিল তুলে লাগিয়ে দেওয়া হলো তালা। পেছনের এই আকস্মিক শব্দে গ্রেগর এতটাই চমকে গেল যে শরীরের নিচে অবশ হয়ে গেল তার পাগুলো। এই তাড়াহুড়াটা করেছে তার বোন। ওইখানে তৈরি হয়ে দাঁড়িয়েছিল সে, আর অপেক্ষা করছিল। তারপর সে লাফিয়ে এসেছে সামনের দিকে। গ্রেগর মোটেই শুনতে পায়নি তার এগিয়ে আসা। আর তালায় চাবি ঘোরাতে ঘোরাতে সে চিৎকার দিল তার বাবা মায়ের উদ্দেশ্যে, এতক্ষণে! এখন? চারপাশের অন্ধকারের দিকে তাকিয়ে গ্রেগর নিজেকে জিজ্ঞাসা করল। একটু পরে বুঝতে পারল যে এখন সে নড়াচড়ায় পুরো অক্ষম। এতে অবাক হল না সে একটুও। তার কাছে বরং এটাই অস্বাভাবিক ঠেকল কিভাবে সে তার এই সরু ছোট ছোট পায়ে ভর দিয়ে এতক্ষণ ধরে শরীরটা ঠেলে এগিয়ে নিতে পেরেছে। এটুকু ছাড়া তার বরং আগের থেকে ভালোই লাগছে। এটা সত্যি যে তার সারা শরীরে সে বোধ করছে যন্ত্রণা, কিন্তু মনে হলো ক্রমেই ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে ব্যথাগুলো, আর শেষমেশ তা পুরো দূর হয়ে যাবে। তার পিঠের উপরের পচতে থাকা আপেল আর এর চারপাশের দগদগে জায়গাটুকু পুরোটাই ঢেকে আছে নরম ধুলোয়। তাকে আর তেমন কোনো ব্যথাই দিচ্ছে না। স্নেহ আর ভালোবাসা নিয়ে তার ভাবনা আবার ফিরে গেল নিজের পরিবারের দিকে। তাকে যে অবশ্যই চলে যেতে হবে এ ব্যাপারে তার নিজের সিদ্ধান্ত, যদি সম্ভব হয়তো, তার বোনের চেয়েও দৃঢ়। টাওয়ারের ঘড়িতে রাত 3টে বাজার ঘণ্টা পড়া পর্যন্ত সে ডুবে থাকল এরকম শূন্য ও প্রশান্তি ভরা ভাবনার মধ্যে বুঁদ হয়ে। তার জানলার বাইরে সবকিছু আলো হয়ে আসার প্রথম আভাসটুকু দেখার মতো চেতনা তার তখনও ছিল। তারপর আপনা থেকেই নিচে মেঝেতে লুটিয়ে পড়ল তার মাথা, আর নাসারন্ধ্র বেয়ে বের হল তার ক্ষীণ শেষ নিঃশ্বাস। ভোরবেলা যখন ঠিকে ঝিয়ে এসে হাজির, গায়ের জোর আর অধৈর্য মিলে সে সবসময় অনেকবার তাকে মানা করা সত্ত্বেও দরজাগুলো এমন জোরে বন্ধ করে যে সে আসার পরে ফ্ল্যাটের কারোরই আর শান্তিতে ঘুমানো সম্ভব হয় না। তখন শুরুতে রোজকার মতো একটুখানিকের জন্য গ্রেগরের কাছে গিয়ে কোনো অস্বাভাবিক কিছুই তার চোখে পড়ল না। সে ভাবল গ্রেগর ইচ্ছে করেই অমন নিথর হয়ে শুয়ে আছে, একটু অভিমান দেখাচ্ছে মাত্র। ঝিটা গ্রেগরকে সবরকম ধূর্ততায় পাকা বলেই মনে করে। ঘটনাক্রমে যেহেতু তার হাতে লম্বা ঝাঁটাখানা রয়েছে, তাই ওটা দিয়ে সে দরজার থেকেই চেষ্টা করল গ্রেগরকে খানিক সুড়সুড়ি দেওয়ার। যখন তাতেও কোনো সাড়া মিলল না, চটে গেল সে, আর গ্রেগরের গায়ে খোঁচা মারল কয়েকটা। তারপর যখন সে গ্রেগরকে ধাক্কা মেরে ওই জায়গা থেকে সরিয়ে দিচ্ছে, তবু কোনো বাধা পাচ্ছে না, কেবল তখনই সে বুঝতে পারল ব্যাপারটা। প্রকৃত ঘটনা বুঝে নিয়ে সে তার 2 চোখ বিস্ফারিত করে একটু নিচু শীষ দিল। তারপর কোনো রকম সময় নষ্ট না করে শোবার ঘরের দরজাটা জোরে খুলে ভেতরে ঢুকল, আর সবচেয়ে জোরের সঙ্গে চিৎকার দিয়ে উঠল অন্ধকারের মধ্যে, আসুন গো, দেখে যান, ওটা শেষ, ওইখানে মরে পড়ে আছে, একদম শেষ। শামসা দম্পতি উঠে বসলেন তাদের বিয়ের দিনের বিছানায়, আর ঠিকে ঝিকি বলছে বুঝে ওঠার আগে তাদের প্রথমে কাটিয়ে উঠতে হলো ওই মহিলার চেঁচামেচির ধাক্কাটা। তারপর যা হোক, হের ও ফ্রাউ শামসা দ্রুত উঠে এলেন বিছানা ছেড়ে। দুজনে দুই পাশ থেকে। হের শামসা কাঁধ বেড দিয়ে জড়িয়ে নিলেন একটা কম্বল, ফ্রাউ শামসা চলে এলেন স্রেফ তার রাত্রি বাসটা পরেই। এই পোশাকেই দুজনে পা রাখলেন গ্রেগরের ঘরে। এরই মধ্যে বসার ঘরের দরজাটাও খুলে গেছে। ভাড়াটেরা আসার পর থেকে ওখানেই ঘুমায় গ্রেটি। পুরো পোশাক পরা আছে সে, যেন বা একটু ঘুমায়নি সারা রাত, আর তার মলিন মুখখানা সাক্ষ্য দিচ্ছে এই অনুমানের পক্ষে। মরে গেছে বলেন ফ্রাউ শামসা। জিজ্ঞাসু চোখে তাকালেন ছিকেঝির দিকে। যদিও তিনি নিজেই পরীক্ষা করতে পারেন ব্যাপারটা, তার আসলে ঠিক দরকারও নেই, কারণ সবকিছু তো তিনি পরিষ্কার দেখতেই পাচ্ছেন। আমার তো তাই মনে হয়, বলল ঠিকেছি, আর তা প্রমাণ করতে হাতের ঝাঁটাটা দিয়ে গ্রেগরের মৃতদেহ ধাক্কা দিয়ে একপাশে ঠেলে সরালো বেশ অনেকটা দূর। ফ্রাউ শামসা নড়ে উঠলেন, যেন ঝাঁটাটাকে বাধা দিতে চান, কিন্তু পরক্ষণেই থেমে গেলেন তিনি। বেশ, বলেন হের শামসা, এবার খোদাকে ধন্যবাদ। তিনি ক্রুশচিহ্ন আঁকলেন, আর 3 মহিলা অনুসরণ করল তাকে। গ্রেটি, যার দৃষ্টি একবারও মৃতদেহ থেকে সরেনি, বলল, দেখো কত শুকিয়ে গেছিল ও। অনেকদিন হয় কিছুই খায়নি। খাবারটা যেমন দিতাম ঠিক তেমনই ফেরত আসত। সত্যি গ্রেগরের দেহটা পুরো সমান আর শুষ্ক, আর সত্যি এই প্রথমবারের মতো দেখা যাচ্ছে তার ছোট ছোট পাগুলো শরীরের ভার বওয়া ছেড়ে দিয়েছিল। এছাড়া ওই শরীরখানায় দেখার মতো আর কিছু নেই।
গ্রেটি, তুমি একটু আসো তো আমাদের সঙ্গে। দুঃখের এক হাসি দিয়ে বললেন ফ্রাউ শামসা, এবং গ্রেটি তাদের পেছন পেছন ঢুকল তাদের শোবার ঘরে। পেছন ফিরে একবার মৃতদেহটার দিকে তাকালো সে। ঠিকে ঝি দরজাটা বন্ধ করে হাট করে খুলে দিল জানলা। এমন ভোর সকালেও ঠান্ডা হাওয়াটার মধ্যে এক ধরনের কোমলতা রয়েছে, কারণ মার্চ মাস তো প্রায় শেষ এখন। 3 ভাড়াটে বেরিয়ে এলেন তাদের ঘর থেকে। বিস্ময়ের চোখে চারদিকে তাকালেন তাদের সকালের নাশতার জন্য। ওদের কথা কারোরই মনে নেই। আমাদের নাশতা কই? কর্কশ গলায় ঠিকে ঝির কাছে জানতে চাইলেন মাঝখানের ভাড়াটে, কিন্তু সে তার ঠোঁটে আঙুল চাপা দিল আর একটাও কথা না বলে তাদের জলদি ইশারা করে ঢোকালো গ্রেগরের ঘরের মধ্যে। তারা ঢুকলেন আর সেখানে এতক্ষণে ঘর পুরো আলো হয়ে এসেছে। গ্রেগরের লাশটা ঘিরে গোল হয়ে দাঁড়ালেন, তাদের হাত ঢোকানো প্রায় মলিন হয়ে যাওয়া জ্যাকেটের পকেটগুলোয়। এ সময় শামসাদের শোবার ঘরের দরজা খুলে গেল, আর হের শামসা এক বাহুতে তার স্ত্রী, অন্য বাহুতে কন্যাকে ধরে বেরিয়ে এলেন ইউনিফর্মটা গায়ে চাপিয়ে। তাদের সবাইকে কিছুটা অশ্রুসিক্ত দেখাচ্ছে। একটু পরপর গ্রেটি তার মুখ চেপে ধরছে বাবার জামার হাতায়। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যান, বলেন হে শামসা, আর মহিলা দুজনকে ধরে রেখেই দরজার দিকে আঙুল দেখালেন। কি বলতে চাচ্ছেন আপনি? খানিকটা হতচকিত হয়ে মুখে একটা মিষ্টি হাসি ফুটিয়ে বললেন মাঝের ভাড়াটে। অন্য দুজন পেছনে হাত রেখে তা ঘষতে লেগেছেন, যেন তারা অনেক খুশি নিয়ে অনুমান করতে পারছেন কোনো সত্যিকারের লড়াইয়ের, যে লড়াই থেকে তারা নিশ্চিত বেরিয়ে আসবেন বিজয়ীর বেশে। আমি যা বলছি ঠিক তাই বলতে চাচ্ছি, জবাবে বললেন হের শামসা। 2 মহিলাকে পাশাপাশি রেখেই তিনি এগিয়ে গেলেন মাঝখানের ভাড়াটের দিকে। শুরুতেই ভদ্রলোক একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন, তার 2 চোখ মাটির দিকে নামানো, যেন তার মনের মধ্যে নতুন কোনো ধাঁচে রূপ নিচ্ছে সবকিছু। হ্যাঁ, তাহলে মনে হচ্ছে চলেই যেতে হবে আমাদের, বললেন তিনি, আর এমনভাবে চোখ তুলে হের শামসার দিকে তাকালেন যে মনে হলো বিনয়ের হঠাৎ তোড়ে তিনি এখন তার এই পুরনো সিদ্ধান্তটার জন্য যেন নতুন করে অনুমোদন কামনা করছেন। হের শামসা তার দিকে কঠিন চোখে তাকিয়ে স্রেফ কবার একটু মাথা ঝাঁকালেন লোকটার উদ্দেশ্যে। তা থেকে এই ভাড়াটে সত্যিই রওনা দিলেন হলঘরটার দিকে লম্বা লম্বা পা ফেলে। তার বন্ধু দুজন, যারা এই এতক্ষণ পুরো মনোযোগ দিয়ে শুনছিলেন সবকিছু, একদম থেমে গেছে তাদের হাত ঘষাঘষি। এখন পরিষ্কার লাফিয়ে লাফিয়ে ছুটলেন তার পেছনে, যেন তাদের ভয় যে হের শামসা আগেই দরজার ওখানে পৌঁছে যাবেন আর তাদের আলাদা করে দেবেন তাদের নেতা থেকে। হলঘরে তারা 3 জনই কোট রাখার তাক থেকে তুলে নিলেন যার যার হ্যাট, ছাতা রাখার জায়গাটা থেকে বের করে নিলেন যার যার ছড়ি। কোনো শব্দ না করে কুর্নিশ জানালেন, আবার বেরিয়ে গেলেন ফ্ল্যাট থেকে। 2 মহিলাকে সঙ্গে নিয়ে হের শামসা, পরে অবশ্য বোঝা গেল এই অবিশ্বাসের কোনো দরকার ছিল না, তাদের পেছন পেছন গেলেন একেবারে সিঁড়ির মুখ পর্যন্ত। সিঁড়ির হাতলের ওপর ঝুঁকে তারা দেখতে লাগলেন ওই 3 ভদ্রলোক আস্তে আস্তে কিন্তু সুনিশ্চিত লম্বা সিঁড়ি ধরে নিচে নেমে যাচ্ছেন। প্রতিটা তলায় এসে সিঁড়িপথের একটা নির্দিষ্ট বাঁকে অদৃশ্য হয়ে যাচ্ছেন তারা, আর কয়েক মুহূর্ত পরই আবির্ভূত হচ্ছেন আবার। যত তারা নিচে নামতে লাগলেন, তাদের ব্যাপারে শামসা পরিবারের আগ্রহ ততই কমতে লাগল। আর যখন এক কসাই বালক মাথায় ট্রে নিয়ে গর্বিত ভঙ্গিমায় উঠে আসতে লাগলো তাদের দিকে, আর পাশ কাটিয়ে দুলে দুলে উঠে গেল উপরে, তখন সিঁড়ির হাতল ছেড়ে চলে এলেন হে শামসা ও মহিলারা। তারা সবাই যেন বা বোঝামুক্ত ফিরে গেলেন ফ্ল্যাটে। তারা সিদ্ধান্ত নিলেন আজ দিনটা বিশ্রাম করে একটু বেরিয়ে কাটাবেন। এতদিন পরিশ্রমের পর এই বিশ্রামটুকু শুধু তাদের প্রাপ্যই না, খুব দরকারিও বটে। তাই তারা বসলেন টেবিলে গিয়ে। মাপ চেয়ে লেখা শুরু করলেন 3টে চিঠি। হের শামসা তার ব্যাংকের ব্যবস্থাপকের কাছে, ফ্রাউ শামসা সেই লোকের কাছে যিনি তাকে সেলাইয়ের কাজ পাঠান, আর গ্রেটি তার দোকানের মালিকের কাছে। তারা যখন লিখছেন, ঠিকে ঝি ভেতরে ঢুকল যাওয়ার কথা বলতে, কারণ সে তার সকালের কাজ শেষ করে এনেছে। 3 চিঠির লেখক প্রথমে চোখ না তুলেই শুধু মাথা নাড়লেন, কিন্তু ঠিকে ঝি যখন ওখানেই ঘুরঘুর করতে লাগল, তখন তারা বিরক্তি নিয়ে মাথা তুলে তাকালেন। হ্যাঁ বলো, বললেন হের শামসা। ঠিকে ঝি হাসি মুখে দাঁড়িয়ে থাকলো দরজার কাছে, যেন এদের জন্য তার কাছে এক মহা ভালো খবর আছে, কিন্তু যতক্ষণ না তাকে ঠিকভাবে জিজ্ঞাসা করা হচ্ছে ততক্ষণ সে বলবে না কিছু। তার হ্যাটে লাগানো ছোট্ট অস্ট্রিচ পাখির পালকটা, ওটা এখন প্রায় সোজা হয়ে দাঁড়িয়ে আছে। হের শামসা ওটার ওপর মহা বিরক্ত এই ঠিকে ঝির কাজে যোগ দেওয়ার পর থেকেই। ধীরে দুলছে সব দিকে।
তুমি চাচ্ছটা কি? জিজ্ঞেস করলেন ফ্রাউ শামসা, যাকে ঠিকেঝি অন্য সবার চেয়ে বেশি সম্মান করে। হ্যাঁ মানে, জবাবে বলল ঠিকেছি, আর এমন নিরীহ রস করা হাসি হাসতে লাগলো যে খানিকক্ষণ কথাই বলতে পারল না। পাশের ঘরের ওই জিনিসটার হাত থেকে মুক্তি পাওয়ার ব্যাপারে বলছিলাম। মানে, আপনাদের আরও নিয়ে ভাবতে হবে না, ব্যবস্থা করে ফেলেছি। ফ্রাউ শামসা ও ক্রিটি তাদের চিঠির উপরে ঝুঁকল, যেন তারা চাচ্ছে স্রেফ লেখাটা চালিয়ে যেতে। হে শামসা বুঝতে পারলেন ঠিকেঝি এখন খুব চাচ্ছে সবকিছু বিস্তারিত খুলে বলতে। তিনি একটা হাত সামনে বাড়িয়ে শক্ত করে থামিয়ে দিলেন তাকে। গল্পটা বলার অনুমতি যেহেতু পাওয়াই গেল না, তাই ঠিকেঝির মনে পড়ে গেল তার খুবই তাড়া আছে। স্পষ্টই মন খারাপ করে সে বললে উঠল, গুড বাই সবাই। সাঁ করে ঘুরল প্রচণ্ডভাবে, আর ভয়ঙ্কর শব্দে দরজাগুলো বন্ধ করতে করতে বিদায় হলো ফ্ল্যাট ছেড়ে। এ মহিলাকে আর সন্ধ্যায় চলে যেতে বলবো, বললেন হে শামসা, কিন্তু তার স্ত্রী বা মেয়ে কারোর কাছ থেকে কোনো উত্তর পেলেন না। মনে হচ্ছে ঠিকেঝি এদের দুজনের এই কিছুক্ষণ আগে পাওয়া মানসিক প্রশান্তি একদম ভেঙে দিয়ে গেছে। তারা উঠলেন, জানলার কাছে গেলেন, আর একজন আরেকজনকে শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকলেন সেখানে। হে শামসা চেয়ারে বসেই তাদের দিকে ঘুরলেন, তাদের চুপচাপ দেখলেন খানিকক্ষণ। তারপর তিনি ডেকে উঠলেন, এদিকে আসো, এদিকে আসো এখন। এইসব পুরনো ঝামেলা মাথা থেকে ঝেড়ে ফেলো তো। আমার জন্যও তো খানিকটা চিন্তা করবে, নাকি? দুই মহিলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন তার ইচ্ছা পূরণে। দ্রুত কাছে গেলেন, তার হাত বুলিয়ে আদর করলেন তাকে। তারপর ঝটপট শেষ করলেন তাদের চিঠি। তারপর তারা তিনজন একসঙ্গে বের হলেন ফ্ল্যাট থেকে। বেশ কয়েক মাসের মধ্যে এই প্রথম আর ট্রামে চেপে যেতে লাগলেন শহরের বাইরে খোলা গ্রামগঞ্জের দিকে। তাদের কামরাটা, ওখানে তারাই একমাত্র যাত্রী। বেশ ভরে আছে উষ্ণ সূর্যের আলোয়। আরামের সঙ্গে তারা যার যার আসনে হেলান দিয়ে ভবিষ্যতের নানা সম্ভাবনা নিয়ে আলোচনা করতে লাগলেন। আর খুঁটিয়ে দেখার পর মনে হলো ভবিষ্যৎ একদম খারাপ না, কারণ তারা তিনজনই চাকরি করছেন। যদিও একজন আরেকজনের কাছে সত্যি বলতে কখনোই এ নিয়ে বিস্তারিত কিছু জানতে চাননি তারা। যথেষ্ট ভালো চাকরি বলা যায়, আর বিশেষ করে ভবিষ্যতে উন্নতি লাভের সম্ভাবনা আছে ওগুলোতে। তাদের অবস্থার উন্নতিটা একেবারে প্রধান ও তাৎক্ষণিক উন্নতি নিঃসন্দেহে স্রেফ বাসা বদল করার মাধ্যমেই সহজে চলে আসবে। এবার তারা এখানকারটার চেয়ে, যেটা গ্রেগর খুঁজে দিয়েছিল, ছোট ও সস্তা কিন্তু একই সঙ্গে আরও সুবিধাজনক এক জায়গায়, সব মিলে আরও ভালোভাবে দেখে রাখা যায় এমন একটা ফ্ল্যাট নেবেন। যখন তারা এসব নিয়ে আলাপ করছেন, তখন হের ও ফ্রাউ শামসার মাথায় তাদের মেয়ের বাড়ন্ত উচ্ছলতা লক্ষ্য করতে করতে প্রায় একই সময়ে এই ভাবনাটা এলো যে এত খাটাখাটনিতে মেয়েটার গাল দুটো কেমন জানি মলিন হয়ে গেলেও ইদানিং সে এক সুশ্রী ও সুগঠন তরুণী হিসেবে পুষ্পিত হয়ে উঠেছে। এবার তারা আরও চুপ হয়ে গিয়ে আর অনেকটা নিজেদের অজান্তেই চোখে চোখে কথা বলে একমত হয়ে ভাবতে লাগলেন যে ওর জন্য একটা ভালো বর দেখে দেওয়ারই উপযুক্ত সময় এসে গেছে। এবং তাদের এই নতুন স্বপ্ন সদিচ্ছার এক নিশ্চিত প্রমাণ হিসেবে যেন যাত্রার শেষে তাদের কন্যাই উঠে দাঁড়ালো সবার আগে, আর টান টান করল তার তরুণী শরীর। শুনছিলেন ফ্রান্স কাফকার বিখ্যাত উপন্যাস দ্য মেটামরফোসিসের বাংলা অনুবাদ রূপান্তর। পড়ছিলাম এর তৃতীয় ও শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।